হ্যালো ম্যান, ওয়েলকাম রিয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হোপফুলি সবাই ভালো আছে, রাইট? আচ্ছা, রায়হান উদ্দিন, আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো, রাইট? আচ্ছা, আমি ভালো আছি অঞ্জয়। ওকে, আচ্ছা, সো আমরা স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার্স এটা দিয়ে আজকে ক্লাসটা শুরু করব। স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার দিয়ে আজকে আমাদের ক্লাসটা শুরু হবে। তো অনেকের দাবি ছিল, আমিও একবার বলছিলাম অংশ, যে আমরা পর্যাবৃত্ত গতি পড়ব, ঠিক আছে? তো সেখানে আমরা স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটারে আসছি, কারণটা আমি তোমাদেরকে এর আগের ক্লাসে ভেঙে বলছি, যে আমরা পর্যাবৃত্ত গতি এবং তরঙ্গ একসাথে পড়ব, একসাথেই পড়ব। ওই দুটো রিলেটেড, ওই দুটো একই টাইপের, একই জনরার। সো দ্যাটস ওয়াই ওই দুটো একত্রে পড়বো। এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট, স্ট্রাকচারাল প্রপার্টিজ থেকে এক সেট কোশ্চেন কমন। এই স্ট্রাকচারাল প্রপার্টিজ থেকে এক সেট কোশ্চেন কমন। এখানে বুয়েট প্লাস এইচএসসিতে প্রশ্ন আসবে, বুয়েট প্লাস এইচএসসিতে প্রশ্ন আসবে। এখন তোমরা হয়তোবা অনেকে দাবি করো যে ভাই আমার আমার কলেজে এই পরীক্ষা, আপনার এটা আছে, এটা একটু শেষ করে দেন ভাই, তাই না? এরকম একটা ব্যাপার আছে। সো একটা কমেন্ট এরকম পাইছি যে আমাদের কলেজের এই সময় পরীক্ষা আছে ভাইয়া, একটু শেষ করে দিলে এটা ভালো হয়। সো আমি তাদেরকে বলবো, ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে তোমরা যাও, পর্যাবৃত্ত গতির যে প্লেলিস্ট আছে ওইটা দেখাও। তুমি কলেজের যত ভালো কোশ্চেন জয় টিচারই করুক, কলেজের পরীক্ষাটা পারবা, ফ্রিতেই পারবা। সেটা হচ্ছে ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, ওখান থেকে পর্যাবৃত্ত গতি দেখে নিতে পারো। আর আমাদের ক্লাসে তো আমরা ডিটেলসে পড়বই, ঠিক আছে? তো এটার প্রবলেম সলভ হলো। এটা আমি জানি, দিনা বলছো যে মাহমুদুর রহমান, দিনা ভাইয়া এই টাইমে ক্লাস নেওয়ার জন্য একদিনে লাইভ করা পসিবল হয় না, একদিনে লাইভ করা পসিবল হয় না। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম দিনা, এটা বুঝতে পারছি। এই টাইমটা আসলে ভালো হয় নাই তোমাদের জন্য। এই টাইমটা চেঞ্জ হবে এই সপ্তাহে, নেক্সট ক্লাসেই চেঞ্জ হবে এই টাইমটা। এই টাইমটা আর থাকবে না, থাকবে না এই টাইম আর। ওকে, সো এই টাইমটা নেক্সট ক্লাসেই চেঞ্জ হবে, মঙ্গলবারেই এই টাইমটা চেঞ্জ হয়ে যাবে, এই মঙ্গলবারে নেক্সট ক্লাসেই চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এই টাইমটা আজকের দিনে এইখানেই আছে, বাট মঙ্গলবারে এই টাইমটা ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে। আমি জানি যে তোমাদের এই টাইমে একটু প্রবলেম হয়, আমিও বুঝতে পারি, কারণ আমিও আর একটু লম্বা ক্লাস নিতে চাই। তো এই জন্যই মঙ্গলবারেই টাইমটা চেঞ্জ করব, ঠিক আছে? ফাইন। আচ্ছা, তো আসো আজকে আমরা এটা শুরু করি। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফাইন, সো স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার, সো এটা আজকে আমরা শুরু করব। সূচনা, অল্প কিছুটা অংশ আজকে আমরা পড়ব। এটা পড়তে আমাদের 7 থেকে 8টা ক্লাস লাগবে। ওকে, সো দেখা যাক। ফাইন, তো স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার, তো এইটাতে অনেকগুলা ব্যাপার আছে। আজকে আমরা প্রথম যে জিনিসটা আছে সেটা জানবো, সেটা হচ্ছে হুকের সূত্র। প্রথমে দেখবে এই চ্যাপ্টারে অনেক কিছু আজারে জিনিসপত্র আছে প্রথমে। তো আমরা প্রথমে শিখবো হচ্ছে হুকের সূত্র। আজকের ক্লাসে আমরা হুকের সূত্র শিখব। এরপরে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। আজকে সূচনা হবে ইয়ং এর গুণাঙ্ক। ওকে, ইয়ং এর গুণাঙ্ক বলে একটা টার্ম আছে, ইয়ংস মডুলাস। তো সেটাও আজকে আমরা শুরু করব। আজকে আমরা খুব যে বেশি পড়বো তা না, আজকে শুরু করব। মঙ্গলবারের ক্লাসটা আমরা টাইম চেঞ্জ করে আসবো, ওই টাইমটা বেশি টাইম নেই, ইনশাল্লাহ পড়া যাবে, ঠিক আছে? হ্যালো, আচ্ছা ভাই, আমি ওই ক্লাস করছি, লিটলি সেইভাবে পড়াইছেন পর্যায়বৃত্ত গতি, অঞ্জয় বলছো, এক্স্যাক্টলি। আচ্ছা, ফাইন, তাহলে চলো আমরা আর দেরি না করি, আজকে এই ছোট দুটো জিনিস পড়ে আমরা আজকে ক্লাসটা হচ্ছে গিয়ে শেষ করি। আজকে খুব ছোট একটা অংশ পড়বো, ঠিক আছে? আচ্ছা, ফাইন। তো এবার আসো স্ট্রাকচারাল প্রপার্টিজ, এইটার দুইটা পার্ট। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 7 খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানি না এই চ্যাপ্টারে কীভাবে নিচ্ছ, এটা সব থেকে ইম্পর্টেন্ট, অল অফ দ্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ফাইন। তো তোমাদেরকে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে চ্যাপ্টারটা আছে, আচ্ছা, সো এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা অংশে হচ্ছে গিয়ে আমরা পড়ব তোমার কঠিনের স্ট্রাকচারাল প্রপার্টিস, মানে কঠিন পদার্থ যেগুলো আছে সেগুলো স্ট্রাকচারাল প্রপার্টিস একটা পার্টে পড়ব। আরেকটা পার্টে আমরা পড়ব হচ্ছে গিয়া তরলের যে সকল প্রপার্টিস আছে। ওকে, ফাইন। সো তরলের অংশটাকে আমরা বলি ফ্লুইড, তরলের যে অংশ সেটাকে আমরা বলি ফ্লুইড, কঠিনের অংশটা
হচ্ছে গিয়া কঠিনের অংশ। ওকে ফাইন, কঠিন মানে তো বুঝছো ম্যাটার্স। আর হচ্ছে তরলের যে অংশটা সেটাকে আমরা বলি ফ্লুইড মেকানিক্স। সো এর দ্বিতীয় যে পার্টটা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট, ফ্লুইড মেকানিক্স। সো আমরা আজকে কঠিনের অংশটা দিয়ে শুরু করছি। ফাইন, তাহলে প্রথমেই আমাদেরকে দুইটা টার্মের সঙ্গে পরিচিত হইতে হবে। দুইটা টার্মের সঙ্গে পরিচিত হইতে হবে। একটা হচ্ছে গিয়ে পীড়ন, ওকে, একটা হচ্ছে পীড়ন, আরেকটা হচ্ছে গিয়ে বিকৃতি। একটা পীড়ন আরেকটা হচ্ছে বিকৃতি। ওকে, একটা হচ্ছে পীড়ন আরেকটা বিকৃতি। পীড়নকে বলা হয় স্ট্রেস, ওকে, বিকৃতিকে বলে স্ট্রেইন। ফাইন, তো পীড়নের সংজ্ঞা কি? পীড়নের সংজ্ঞা হচ্ছে গিয়ে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। একক বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত টান বল। প্রযুক্ত টান বল, এটাকে আমরা বলছি হচ্ছে পীড়ন। ওকে, আরেকটা আমরা দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে গিয়া বিকৃতি। এটা হচ্ছে বিকৃতি। ওকে, আচ্ছা, সো বিকৃতির পার্টটা হচ্ছে বস্তুর একক মাত্রায় কোনো রাশির পরিবর্তন, কোনো রাশির পরিবর্তন। ওকে, এটাকে আমরা বলছি হচ্ছে বিকৃতি। এখন জিনিসটা কি আমরা এখন রিলেট করতে পারবো এটাকে। তো দেখো ব্যাপারটা এরকম, লেটস সে এটা একটা তার, হ্যাঁ, লেটস সে এটা একটা তার। এখন এই তারটাতে আমরা বুঝতেছি এখানে একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, তাই না? এই তারটাতে আমরা একটা টান বল দিলাম। লেটস সে এই তারটাকে আমরা টান টান করলাম বা টান বল দিলাম। তারটাকে আমরা টান টান করলাম বা টান বল দিলাম। এই তারটাকে টান টান করলাম বা টান বল দিলাম। ওকে, আচ্ছা, সো টান বল যখন দিব, টান বল দিলে এখানে একটা বল দিলাম এফ, আর এখানে একটা ক্ষেত্রফল আছে এ। মনে করো এইটা একটা দেয়ালের সঙ্গে এভাবে আটকে আছে। ওকে, এটাকে আমরা একটা টান বল দিছি। ওকে, সো টান বল দিলে এইখানে একটা পীড়ন তৈরি হয়েছে। ওকে, সো পীড়নকে আমরা দেখছি অনেকটা চাপের মতো করে চিন্তা করা যায়। পীড়ন ইকুয়ালস টু এই যে বল বাই ক্ষেত্রফল, তার মানে বুঝতেছো এফ বাই এ। এটার একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, অনেকটা চাপের মতো। পীড়ন দিলে বস্তু কি হবে? বিকৃত হবে। তুমি একটা বস্তুকে যখন টানবা, একটা বস্তুকে তুমি যখন টানতে থাকবা, একটা বস্তুকে তুমি যখন টানবা, তখন বুঝতে পারতেছো এটা টান খেয়ে অনেকটা লম্বা হয়ে যাবে। এটা টান খেয়ে অনেকটা লম্বা হয়ে যাবে। এটা টান যখন পড়বে এটার উপরে, এটা টান খেয়ে অনেকটাই লম্বা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে দেখো এই যে টান খেয়ে যে এটা অনেকটা লম্বা হয়ে গেল বা কিছুটা লম্বা যে স্ট্রেস হয়ে গেছে, সেটাকে আমরা বলতে পারবো বিকৃতি। ধরে নাও এইটা টান পড়ে এতটুকু লম্বা হয়ে গেছে, এরকম হয়ে গেছে, হ্যাঁ, এরকম হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছ যে এর আদিতে দৈর্ঘ্য ছিল, আদিতে এর দৈর্ঘ্য ছিল হচ্ছে এতটুকু, ধরলাম এটা হচ্ছে তার আদি দৈর্ঘ্য এল। ওকে, এটা আদি দৈর্ঘ্য এল। এখন এটা কিছু পরিমাণ লম্বা হয়ে গেল টান পড়াতে, দেখতে পাচ্ছি এটা কিছু পরিমাণ লম্বা হয়ে গেল। ওকে, তো এতটুকু এটা লম্বা হয়ে গেছে, এটা হচ্ছে ছোট এল, এটা হচ্ছে ছোট এল, তার দৈর্ঘ্য বেড়ে গেছে এতটুকু। তাহলে চিন্তা করে দেখো তো একক মাত্রায় তার দৈর্ঘ্যের পরিবর্তন কত হয়েছে? একক মাত্রায় তার দৈর্ঘ্যের পরিবর্তন কত হয়েছে? একক মাত্রায় তার দৈর্ঘ্যের পরিবর্তন কত হয়েছে? এটা হচ্ছে এল, এটা হচ্ছে ছোট এল। একক মাত্রায়, একক মাত্রায় পরিবর্তন বলতে তার দৈর্ঘ্য এল পরিমাণ বাড়ছে, আর আগে মোট দৈর্ঘ্য ছিল এল, মানে একক দৈর্ঘ্যে কত দৈর্ঘ্য বাড়ছে, এইটাকে আমরা বলতে পারবো বিকৃতি। এটাকে আমরা বলতে পারবো বিকৃতি, যে একক দৈর্ঘ্যে কতটুকু দৈর্ঘ্য বাড়ছে, এটাকে আমরা বলে থাকি দৈর্ঘ্য বিকৃতি। এটাকে আমরা বলে থাকি দৈর্ঘ্য বিকৃতি। বিকৃতি অনেক টাইপের হয়, বাট এটাকে আমরা স্পেশালি বলতে পারি দৈর্ঘ্য বিকৃতি, কজ দৈর্ঘ্যের পরিবর্তন আমরা এখানে দেখছি। বিকৃতির কোনো একক নাই, খেয়াল করে দেখো, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য মানে অনুপাত। বিকৃতির কখনো একক হয় না, বিকৃতির কোনো একক নাই, কোনো
একক নাই, এটা একটা অনুপাত। বিকৃতির কোনো একক নাই, বিকৃতির কোনো একক নাই, বিকৃতির কোনো একক হয় না, বিকৃতির কোনো একক হয় না। ওকে ফাইন, বিকৃতির কোনো ধরনের একক হয় না। আচ্ছা ফাইন। সো এটাকে আমরা দৈর্ঘ্য বিকৃতি বলছি। সো অনেক ধরনের বিকৃতি হয়। আয়তনের অনুপাত নিলে একক আয়তনে যতটুকু আয়তন বাড়ছে সেটা আয়তন বিকৃতি, একক ক্ষেত্রফলে যতটুকু ক্ষেত্রফল বাড়ছে সেটা ক্ষেত্রফল বিকৃতি। ওকে সো ফাইন। সো আমরা বুঝে গেছি বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত টান বলকে আমরা বলছি হচ্ছে গিয়া পীড়ন। ওকে ফাইন। আর বস্তুর একক মাত্রায় কোনো রাশির পরিবর্তনকে, মানে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তন, এটাকে আমরা বলছি হচ্ছে গিয়া বিকৃতি। এখন পীড়ন বিকৃতি সম্পর্কে আমরা জেনে ফেলছি। এই পর্যায়ে আমরা এই চ্যাপ্টারের সূচনা যেটা দিয়ে হয় সেই সূত্রটা জানবো, যেটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্র। এখন এই হুক মানুষটা খুব একটা ভালো মানুষ ছিলেন না, বুঝছো? এই হুক মানুষটা একটু দুষ্টু প্রকৃতির মানুষ ছিল। সে যেটা করছে সেটা হচ্ছে এই হুক তার সূত্রটাকে অনেক আগে আবিষ্কার করছে, অনেক আগে আবিষ্কার করে সে সেটা তখন রিলিজ করে নাই। এই সূত্র সে রিলিজ করছে 50 বছর ধরে। এই সূত্র সে রিলিজ করেছে 50 বছর টাইম নিয়ে। কেন ইমাজিন কত বড় দুষ্ট একটা লোক। 50 বছর টাইম নিয়ে করছে, মানে হচ্ছে পাজলের মতো করে তার সূত্রকে সে ড্রপ করছে। বলতো প্রথমে একটু অংশ, তারপরে কিছুদিন পরে আরেকটু অংশ, এভাবে করে করে সে তার সূত্রকে কখনোই কারোর সঙ্গে শেয়ার করতে চাইতেন না। তোমাদের ক্লাসের উপস্থিতি দিনকে দিন কমে গেছে আর কি। হ্যাঁ, সো এটা কিন্তু আমার জন্য খুবই মন খারাপ করার একটা ব্যাপার। সো ক্লাসে সবাই অবশ্যই থাকবা। ওকে, তো ক্লাস টাইমটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, অঞ্জয় একটা কোশ্চেন করছে, আনসার দিচ্ছি। ক্লাস টাইমটা মঙ্গলবারে চেঞ্জ করে দিচ্ছি। ওকে ফাইন। তো তোমরা সবাই রেগুলার ক্লাসে থাকবা, ক্লাসে না থাকলে আমার মন খুবই খারাপ হয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন একটু তোমাদের থেকে জেনে নেই। সেটা হচ্ছে, দেখো রমজান মাসে এরকম হচ্ছে, এই রমজান মাস শেষ হয়ে গেলে কিন্তু আর এরকম হওয়ার কোনো সুযোগই নেই। এই রমজান মাস শেষ হয়ে গেলে এরকম হবার আর কোনো সুযোগ নাই। রমজান মাস যদি একবার শেষ হয়ে যায় তখন এরকম হবার আর কোনো সুযোগ নাই। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তখন আমাদের ক্লাস অবশ্যই আবার 1.5 ঘন্টায় ব্যাক করবে, তখন অনেক টাইম পাওয়া যায়। বাট রোজার মাসে তো নামাজ আছে, তারাবির নামাজ আছে, পাশাপাশি হচ্ছে দিনের বেলা সব ওয়াক্তের নামাজ থাকে। সো এই শিডিউলটাই অন্যরকম, ইফতারের টাইম থাকে, ইফতারের পরে তো আর পড়া যায় না যেহেতু তারাবির নামাজ থাকে। সো এই জন্য আসলে আমাদের টাইমটা একটু কম্প্রোমাইজ হচ্ছে। বাট সেক্ষেত্রে আমি যেটা চিন্তা করলাম যে তোমাদের টাইমটা 12:30টায় দেওয়া যায়, তাতেও একটা নামাজের রক্ত এসে পড়ে, ভিতরে জোহরের নামাজের রক্ত এসে পড়ে। তো জোহরের নামাজটা পড়ে নিলে 1:30টার সময় জামাত, 12টায় দেওয়া যায়। 12টায় দিলে 1:30টায় শেষ, 1:30টায় জামাত, 12টায় দিলে 1:30টায় শেষ, 1.5 ঘন্টা টাইম পাওয়া যাবে। ওকে, 12টায় দিলে 1:30টায় শেষ। আচ্ছা, তারপর নামাজটা পড়ে নিয়ে 2 3.2 এর ক্লাস নিলাম। তো 12টার টাইমটা কেমন হয় তোমাদের একটু জানাও। ওকে ফাইন। হ্যাঁ, নিউ ক্লাস টাইম কটায় সেটাই আমি বলছিলাম, নিউ ক্লাস টাইমটাই আমি বলছিলাম। আমি চিন্তা করতেছি 12টার টাইমটা। হ্যাঁ, সো 12টার টাইমটা দিলে একটু ভালো হয়। এছাড়া আর কোনো টাইম আসলে নাই, এছাড়া অন্য টাইম সবগুলোই একই অবস্থা। বুঝছো ভাই? আপনার লেকচার শেষের সাথে সাথে কি বই পড়বো, নাকি একবারে সব ক্লাস শেষ করে তারপর বই পড়বো? হ্যাঁ, দুইটা করলেই পারো, বাট আমার কাছে মনে হয় একবারে সব ক্লাস শেষ করে একদিনে টানা বইটা টেনে নিবা, তাহলে বেটার, সময় নষ্ট কম হয়। হ্যাঁ, মানে পুরা লেকচার সব শেষ করে একবারে বইটার চোখ বুলাই দিলে বেটার, যেভাবে তোমার ভালো হয় আর কি। ওকে, 12টাই যাবো ভাবতেছি। ওকে ফাইন, 12টাই যাবো। সো এখনই বলে রাখলাম, যাও 12টায় চলে যাবো, আমরা 12টায় ক্লাস নিব। যাও, কারণ আমারও ভালো লাগতেছে না, আমারও মনে হচ্ছে যে একটু বেশি টাইম পাইলে আমার ভালো লাগতো। ফাইন। আচ্ছা, তো এবার আসো। ওই রোজার দিনে আমার একটু এরকম অভ্যাস ছিল, তোমাদেরকে বলি। ফজরের নামাজটা পড়ে যা যা পড়ালেখার কাজবাজ আছে ওইটা করি 9টা 10টা পর্যন্ত করে, তারপরে একটু ঘুমাইতাম, উঠতাম জোহরের আগে। সো ওই আমার যে ঘুমানোর টাইমটা ছিল সেটা ছিলই হচ্ছে সকাল 9টা থেকে ওই 1টার আগে অবধি। 9টা থেকে 1টা আমি রাতে ঘুমাই না রোজার দিনে। সো ওই সময়টাতে ঘুমাইতাম, আর নামাজটা পড়ে তারপর জোহরের আগে উঠতাম, এরপরে ক্লাস শুরু করতাম। সো ওইটাও তোমাদের জন্য স্যাক্রিফাইস করে দিলাম, যাও ঘুমাবোই না। তো যাই হোক, আচ্ছা ভাই, আমার ইয়ার ফাইনাল এপ্রিলে 26 তারিখ থেকে। ফিজিক্স সিলেবাস 6 থেকে 10 চ্যাপ্টার আছে শুধু। 6 এবং 10 শেষ হয়েছে আপনার সাথে। 7 8 9-এর মধ্যে কয়টা শেষ করা পসিবল হবে? আচ্ছা, 26 তারিখ, এপ্রিলের 26 তারিখ, এপ্রিলের 26 তারিখ যদি হয় 7 আর 8 শেষ হয়ে যাবে। 1 তারিখে তো ঈদ, 7 8 শেষ হয়ে যাবে, 7 শেষ হয়ে যাবে। 8
ও শেষ হয়ে যাবে অলমোস্ট। তো তোমাকে বলে দিচ্ছি 7 শেষ হয়ে যাবে, 7 তো আমরা এখন শুরুই করছি। 8 তোমাকে একটু আগায় রাখি, এই যে মেহজাবিন একটু বলে রাখি, তুমি যেটা করতে পারো নোমান মেহজাবিন, সেটা হচ্ছে 8টা আমাদের কি বলে ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেল থেকে দেখে নাও, ওইটা দিয়ে তোমার কলেজের পরীক্ষা ভালো হবে। কলেজের পরীক্ষা তুঙ্ক পরীক্ষা বলে আমি মনে করি, এটা এভাবে বলা ঠিক না, তাও বলতেছি এই মুহূর্তে তোমাকে হেল্প করার জন্য। সো 8টা ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে 8টা ভিডিও আছে, ওটা দেখে ফেলবা, কাজ হবেই হবে, পরীক্ষার হলে হবেই হবে, ওটা জোস একটা লেকচার ওটা। আর 9টা নাই কোনো জায়গায়, হ্যাঁ। সো 9টা নিয়ে তোমাকে স্ট্রাগল করতে হবে, 6 থেকে 10 আছে, তো 9টা একটু নিজ দায়িত্বে দেখতে হবে। দেখো আমরা কোর্সটা শুরু করছি অনেক পরে, তাও আমরা কত সুপার ফাস্ট, 4টা চ্যাপ্টার শেষ, আমি 5 নাম্বার চ্যাপ্টার ধরে ফেলছি। তো বুঝতেই পারতেছো যে আমরা খুব দ্রুত আসলে কোর্সটাকে আগায় নিয়ে যাচ্ছি। তো এর থেকে দ্রুত হওয়া একটু কঠিন। ওকে ফাইন, এবার আসো আমরা হুকের সূত্রে চলে আসি। হুকের সূত্র, হুকের সূত্র খুবই সোজা একটা সূত্র। হুক বলছে স্থিতিস্থাপক সীমার মাঝে, স্থিতিস্থাপক সীমার মাঝে, স্থিতিস্থাপক সীমার মাঝে, স্থিতিস্থাপক সীমার মাঝে, স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন বিকৃতির, পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক, স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন বিকৃতির সমানুপাতিক। মানে আমরা স্থিতিস্থাপক সীমার মাঝে যদি হচ্ছে গিয়া পীড়ন এবং বিকৃতির সম্পর্ক দেখি, সেক্ষেত্রে এরা দেখব এরা হচ্ছে গিয়া সমানুপাতিক। এখন কথা হচ্ছে যে স্থিতিস্থাপক সীমাটা কি জিনিস, তাই না? স্থিতিস্থাপক সীমা কি জিনিস, ইলাস্টিক লিমিট। ওকে, ইলাস্টিক লিমিটটা কি জিনিস? স্থিতিস্থাপক সীমা হচ্ছে গিয়া, স্থিতিস্থাপক সীমা হচ্ছে গিয়া যতটুকু সীমার মধ্যে কোনো একটা বস্তু তার স্থিতিস্থাপকতা ধরে রাখে। সো এই সূত্রের ব্যাখ্যায় যাওয়ার আগে আমাদের একটু স্থিতিস্থাপকতার সংজ্ঞা জানা দরকার। আমরা এখন একটু এটা একটু জেনে নেই, সূত্রটা ওখানে থাকলো, ওখানে আমরা যাব, বাট তার আগে স্থিতিস্থাপকতার সংজ্ঞা জেনে নিই। ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা। ওকে, স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা। ওকে, আচ্ছা ফাইন। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, হ্যাঁ অঞ্জয় বোধহয় করছো চ্যাপ্টার 8টা ফিজিক্স থেকে। ফাইন, আচ্ছা স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। তো ইলাস্টিসিটির সংজ্ঞা হচ্ছে কোনো বস্তু, কোনো বস্তু, কোনো বস্তু তার নিজের অবস্থা, নিজের অবস্থা ধরে রাখার প্রবণতা, ধরে রাখার প্রবণতা কেই স্থিতিস্থাপকতা বলে। ধরে রাখার প্রবণতাকেই স্থিতিস্থাপকতা বলে, স্থিতিস্থাপকতা বলে। ওকে, কোনো বস্তুর তার নিজের অবস্থা ধরে রাখার প্রবণতাকেই বলা হয় স্থিতিস্থাপকতা। মানে সে যেরকম আছে ওই রকম থাকতে চাওয়ার যে মেন্টালিটি, বা থাকতে চাওয়ার মেন্টালিটি তো না, মানে থাকতে চাওয়ার যে স্ট্রাকচারাল প্রপার্টি, সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপকতা। টাইমটা গ্রুপে পোস্ট দিয়েন, হ্যাঁ তা তো অবশ্যই, তা তো অবশ্যই তরুণ দল, অবশ্যই পোস্ট তো দিব এই গ্রুপে। সো এটা জাস্ট ক্লাসে বলে রাখছি, অবশ্যই ক্লাসে গ্রুপে পোস্ট দিব, নাহলে সবাই জানবে কীভাবে, তাই না? অবশ্যই দিব। আচ্ছা ফাইন, তোমাদের সঙ্গে আলাপ করে নিলাম আর কি আজকে ক্লাসে, এরপরে পোস্ট করব। কোনো বস্তু তার নিজে তোমাদের টাইম অনুযায়ী তো আমি চেষ্টা করি মেনটেন করা, তাই না? নিজের ঘুম স্যাক্রিফাইস করে দিছি কিন্তু এবার, যতটুকু সময় ঘুমাইতাম। আচ্ছা, কোনো বস্তু তার নিজের অবস্থা ধরে রাখার প্রবণতাকে স্থিতিস্থাপকতা বলে। ওকে ফাইন, তো বুঝতে পারতেছো একটা বস্তু আছে, লেটস সে এটা একটা বস্তু, এই বস্তুটা তার নিজের অবস্থা ধরে রাখতে চায়, এই অবস্থানে তার দৈর্ঘ্য মনে করো এল। এখন এইটারে যদি অবস্থা চেঞ্জ করতে চাই, অবশ্যই টানাটানি করতে হবে। বুঝতে পারতেছো, এইদিকে একটা টান এফ বলে, এইদিকে একটা টান দিতে হবে। দেখো টান বল কিন্তু এরকম, একটা বস্তুকে দুই দিকে টাইনা ধরতে হয়, একটা বস্তুকে দুই দিকে এভাবে করে টেনে ধরতে হয়, তাই না? এভাবে টেনে ধরতে হয়, তার মানে বুঝতেছো দুই দিকে টান দিতে হবে, দুই দিকে টান দিতে হবে। ফাইন, তো বুঝতেই পারতেছো দুই দিকে এরকম টেনে ধরতে হবে, দুই দিকে
এভাবে টেনে ধরতে হবে, দুই দিকেই সমান বলে টান দিলে এটার অবস্থান চেঞ্জ হবে। সো দেখা গেল যেইটা তার অবস্থানটাকে যত ধরে রাখতে চায়, দেখতেছো যে অবস্থানে আছে ওই অবস্থানেই ও থাকতে চাচ্ছে, ও সহজে চেঞ্জ হচ্ছে না, ওই অবস্থানেই স্থির হয়ে আছে, তার মানে এটা স্থিতিস্থাপক বেশি। টানলেও সহজে অবস্থা স্যাক্রিফাইস করতে চায় না, তাকে আমরা বলবো স্থিতিস্থাপকতা বেশি। বাট সব বস্তুই তার অবস্থান একটু চেঞ্জ করে। তো দেখা যাবে যে এখানে সেই বস্তুটা হচ্ছে গিয়া কিছুটা হচ্ছে গিয়া অবস্থা চেঞ্জ করে ফেলছে, তার দৈর্ঘ্য কিছুটা চেঞ্জ হয়েছে বা বিকৃতি ঘটছে। তো বলতে পারো যে লেটসে এখানে তার দৈর্ঘ্য এতটুকু বেড়ে গেছে, বিকৃতি হয়েছে, এই টান বল দিছি বা পীড়ন দিছি, এই ক্ষেত্রফলের উপরে এফ বল দিছি, মানে পীড়ন দিছি, এই জন্য তার কিছুটা বিকৃতি হয়েছে। দেখতেছো দৈর্ঘ্য কতটা বেড়ে গেছে। সো যার স্থিতিস্থাপকতা যত বেশি সে তত কম বিকৃত হবে। এখন কথা হচ্ছে স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝায়। যদি এমন হয় টানতে টানতে এই বস্তুটা ছিঁড়ে গেল, তাইলে সেটা স্থিতিস্থাপক সীমার বাইরে। মনে করো এখানে একটা রবার আছে, হ্যাঁ এটা একটা রবার, ধরে নাও এটা একটা টাকার রবার আছে, ওকে ফাইন। এখন এটাকে আমরা টানতেছি, দুই দিকে এটাকে আমরা টানতেছি, এই দিকে একটা বল দিছি এফ, এই দিকে একটা বল দিছি এফ, ওকে ফাইন, দুই দিকে টানছি। সো দুই দিকে যদি টানতে থাকি, সো এই রবারটা বড় হতে থাকবে, ওকে। সো এখনো এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে। দেখো এই টান বল খেয়ে এটা এখনো কিন্তু ছিঁড়ে যায় না। মনে করো আর একটু টানলাম, আর একটু লম্বা করলাম, এখন যেটা দেখলাম এইটা এই জায়গা থেকে ব্রেকডাউনে চলে যাচ্ছে। মনে করো এই জায়গা থেকে বস্তুটা, ধরে নাও এই জায়গা থেকে বস্তুটা ছিঁড়ে যাচ্ছে, দেখা গেল এই জায়গা থেকে বস্তুটা এভাবে করে ব্রোকেন হয়ে গেল, ছিঁড়ে গেল। তো যেখান থেকে ছিঁড়লো সেটা সীমা অতিক্রম করে ফেলছে, বুঝতেছ, বস্তু ছিঁড়ে গেছে, এখানে ফেটে গেছে, ফেটে গেছে, ফেটে গেছে মানে হচ্ছে এখানে এখন আর স্থিতিস্থাপক সীমার মধ্যে নাই। তো যতক্ষণ পর্যন্ত বস্তু ফাটে নাই, এই লিমিটের মধ্যে আছে, ততক্ষণ সে স্থিতিস্থাপক সীমার মাঝে আছে, স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সীমার মাঝে আছে, স্থিতিস্থাপক সীমার মাঝে আছে, স্থিতিস্থাপক সীমার মাঝে আছে। যতক্ষণ পর্যন্ত বস্তুকে লম্বা করে ছেড়ে দিলে সেটা আবার আগের অবস্থানে ফিরে আসে, দেখো আবার রবারকে টেনে ছেড়ে দিবা এটা এখানে চলে আসবে, তার মানে এটা স্থিতিস্থাপক সীমার মাঝে আছে। বাট যখন এটাকে ছিঁড়েই যাবে তখন আর সীমার মধ্যে নাই। তো এখানে এই সূত্রে এটাই বলছে। স্থিতিস্থাপকতার সংজ্ঞা আমরা জানছি, আর আমরা হুকের সূত্রে দেখলাম স্থিতিস্থাপক সীমার মাঝে, মানে বস্তু এখনো ছিঁড়ে যায় নাই, বস্তু ছিঁড়বে না, এইরকম কন্ডিশনের মধ্যে, অতটুকু লিমিটেশনের মধ্যে ওই বস্তুর উপরে যত পীড়ন দিব তত বিকৃতি হবে, মানে পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক হবে, মানে পীড়ন বিকৃতির সমানুপাতিক হবে। তো যত পীড়ন তত বিকৃতি, যত পীড়ন দিব তত বিকৃতি হবে। স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়। তো ব্যাপারটা এখান থেকে তোমরা রিলেট করতে পারবা। মনে করো এটা একটা হচ্ছে গিয়া বস্তু, হ্যাঁ এটা একটা তার, লেটস সে এটা একটা তার, ওকে এটা একটা তার। এখন এই তারে আমরা এফ বল প্রয়োগ করছি, এই যে এখানে এফ বল প্রয়োগ করছি, এফ বল কিন্তু টান বল, মনে রাখবে এফ বল টান বল, হ্যাঁ টান বল প্রয়োগ করা মানে বুঝতেছো, টান বল প্রয়োগ করা মানে দুই দিকেই বলটা কাজ করবে, দুই দিকেই বলটা কাজ করবে। দেখো একটা বস্তুর উপরে, এটাও একটু বলে রাখি, বল এবং টান বলের মধ্যে পার্থক্য আমরা অনেকেই জানি না। দেখো একটা হচ্ছে বল, লেটস সে এটা একটা বস্তু, এর উপরে আমি এই দিক বরাবর একটা বল দিলাম, এই বল দেওয়াতে কিন্তু বস্তুর আকার পরিবর্তন হবে না, যেটা ঘটবে সেটা হচ্ছে বস্তুটা এই বল পেয়ে সামনের দিকে একটা ত্বরণ পাবে। এই বলটা যে তুমি বস্তুর উপরে দিয়েছো এটার ফলে সে সামনের দিক বরাবর, এই দিক বরাবর একটা ত্বরণ পাবে, এই দিক বরাবর সে একটা ত্বরণে সরবে, এই দিক বরাবর সে একটা ত্বরণে সরবে, তাই না? আমরা জানি বল প্রয়োগে ত্বরণ হয়, যে এফ ইকলস টু এম এ, তার মানে বুঝতেছো আমরা বল দিলে একটা ত্বরণ পাবো, বস্তুর ভর দ্বারা ভাগ করলে একটা ত্বরণ পাবো, মানে এই বল দিলে বস্তু একটা ত্বরণে সামনে আগাবে। দেখো বস্তুটা এখানে ছিল, সামনে আগায় গেছে, ত্বরণ পাইছে তাই, বাট বস্তুর আকার কিন্তু চেঞ্জ হয় না, এটা হচ্ছে বল। তার মানে বল প্রয়োগে বস্তুর আকার চেঞ্জ হয় না। মনে রাখবা বল এবং টান বলের মধ্যে পার্থক্য আমি বলতেছি, এইগুলো কিন্তু খুব ফান্ডামেন্টাল, অনেকে বুঝে না এই জিনিসপত্রগুলো। বল প্রয়োগে, শুধুমাত্র বল প্রয়োগে বস্তুর আকার চেঞ্জ হয় না, বল প্রয়োগে বস্তুর আকার, বস্তুর আকার আকার অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত
অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। বল প্রয়োগে বস্তুর আকার অপরিবর্তিত থাকে, কিন্তু টান বল প্রয়োগে বস্তুর আকার চেঞ্জ হয়। কিভাবে? এবার যে টার্মটা আমরা জানবো সেটা হচ্ছে টান বল। টান বল, টেনশন ফোর্স। টান বলকে আমরা বলি টেনশন ফোর্স, এটাকে টি দ্বারা বা এফ দ্বারাও প্রকাশ করা হয়। টান বল, টান বলের ব্যাপারটা কিরকম? লেটস সে এইখানে একটা হচ্ছে গিয়া, এইখানে একটা হচ্ছে তার আছে, ওকে। এই তারে এক প্রান্তে না, আমরা দুই প্রান্তেই বল দিলাম। এই যে এই তারে দুই প্রান্তেই বল দিলাম। যখন তোমরা দড়ি টানাও দুই প্রান্তে বেঁধে রাখো না, তো এইখানে অনেকটা তাই। দেখো এইখানেও একটা বল দিছি এফ, এবং এর সমপরিমাণ বল আমরা এখানে দিছি, এর সমপরিমাণ বল আমরা এখানে দিছি। তাইলে দেখো বস্তুটা টান টান হয়ে থাকবে। খেয়াল করো, একদিকে বল দিলে এদিকে চলে যাবে, ত্বরণ পাবে। বাট আমি যদি দুই দিকে সমান বল দিই তাহলে এটা মাঝখানে এরকম টান টান হয়ে থাকবে। সো ব্যাপারটা হবে এরকম, এটা এরকম লম্বাটে হয়ে যাবে, এটা এরকম লম্বাটে হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারতেছো, দুই দিকে টান খায়া বস্তুটা এখানে অনেকটা লম্বাটে হয়ে যাবে। দুই দিকে যখন টান পড়বে তখন বস্তুটা অনেকটা লম্বাটে হয়ে যাবে। এদিকে একটা টান এফ, এই দিকে একটা টান এফ, ওকে। তাহলে দুই দিকে যখন টানটা দেওয়া হবে তখন বস্তুটা কিছুটা লম্বাটে হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এইখানে তার লেন্থ ছিল এল, দুই দিকে টান খেয়ে তার লেন্থ কিছুটা বেড়ে গেছে। হ্যাঁ, দেখো তার কিন্তু বিকৃতি হয়েছে। তার মানে বুঝতেছি টান বলের কারণে বস্তুর আকার অপরিবর্তিত থাকে বা বা বিকৃতি হয় না। শুধুমাত্র বল প্রয়োগে বিকৃতি হয় না, বিকৃতি হয় না। বাট এটা দেখতেছো, এই টান বল মানে দুই দিকে সমান পরিমাণে টানা। দুই দিকে সমান বল দিলে টান বলে বিকৃতি হয়, টান বলে আকার চেঞ্জ হয়, আকার পরিবর্তিত হয়, আকার পরিবর্তিত হয়, আকার পরিবর্তিত হয়। আচ্ছা, আকার পরিবর্তিত হয় বা আমরা বলতে পারি বিকৃতি হয়। টান বলে এটা হচ্ছে গিয়া বিকৃতি হয়, টান বলে বিকৃতি হয়, আকার পরিবর্তিত হয় বা বিকৃতি হয়, ওকে। সো দুই দিকে টান ধরে দিলে বস্তু কিন্তু তখন নড়ে না, বস্তু তখন হচ্ছে গিয়া দুই দিকে টান খেয়ে মাঝখানে লম্বা হয়ে যায়। যেমন সে তুমি একটা চুইং গামের কথা চিন্তা করো, এটা একটা চুইং গাম এরকম আছে, এটাকে সামনে একটা বল দিলে এটা কি লম্বা হবে? লম্বা হবে না, সামনের দিকে এটা ত্বরণ পাবে। আবার চিন্তা করো এটাকে দুই দিকে যদি বল দাও তাহলে এই চুইং গামটা এরকম কিন্তু লম্বা হয়ে যাবে। দেখতেছো, এইদিকে একটা বল দিছি, এইদিকে একটা বল দিছি, তাহলে দেখো এটা আকার চেঞ্জ হচ্ছে, তাই না? তো টান বল মানে হচ্ছে দুই দিকেই তার ফোর্স থাকতে হবে, এটাকে বলা হয় টান বল। আর একদিকেই খালি বল প্রয়োগ করছি মানে এটা হচ্ছে ত্বরণ সৃষ্টিকারী বল। নিশ্চয়ই সবাই এই কনসেপ্টটা বুঝতে পারছি। যাই হোক, এবার আসো আমরা জায়গা মতো আসি। এইখানে যেটা বলছিলাম, এটা কিন্তু টান বল দিতে হবে, কজ বিকৃতি তখনই থাকবে যখন টান বল বা টেনশন ফোর্স পড়বে। তো আমরা দেখো এখানে কিন্তু সংজ্ঞাটাও পড়ছি, স্থিতিস্থাপকতা এরকম কোনো বস্তু তার নিজের অবস্থা ধরে রাখার প্রবণতাকে স্থিতিস্থাপকতা বলে। আর আমরা দেখছি পীড়নের সংজ্ঞা বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত টান বল, নট একক ক্ষেত্রফলে বল। একক ক্ষেত্রফলে বলকে বলা হয় চাপ, একক ক্ষেত্রফলে টান বলকে বলা হয় পীড়ন। নিশ্চয়ই বুঝতে পারছি, ওকে ফাইন। এবার এখানে আসি, আমরা যেখানে ছিলাম, স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে আমরা এফ বল দিছি আর এখানে ক্ষেত্রফল এ, তাহলে কতটুকু পীড়ন দিছি? নিশ্চয়ই বুঝতেছো, পীড়ন দিছি হচ্ছে গিয়ে বল বাই ক্ষেত্রফল। এই বলটা কিন্তু টান বল, দুই দিকেই আছে। এখন এটা বুঝতেছো, এই পীড়ন যদি এটাকে দেওয়া হয় তাহলে এটা ডেফিনেটলি কিছু পরিমাণ লম্বা হয়ে যাবে, ওকে। এটা ডেফিনেটলি কিছু পরিমাণ লম্বা হয়ে যাবে। তো দেখতেছো এই যে এখানটাতে বল দেওয়াতে এই বস্তুটা কিছু পরিমাণ লম্বা হয়ে গেছে, হ্যাঁ, কিছু পরিমাণ লম্বা হয়ে গেছে। লেটস সে এটার আদিতে দৈর্ঘ্য ছিল এল, হ্যাঁ, এই দৈর্ঘ্যটা ছিল এল। এখন তো দেখতেই পাচ্ছ যেটা কিছুটা লম্বা হয়ে গেছে, তাই না? এটা কিছুটা লম্বা হয়ে গেছে, এটা কিছুটা লম্বা হয়ে গেছে। তাহলে দেখতেছো যে এটা কতটুকু লম্বা হয়েছে? এটা হচ্ছে গিয়া এই যে এল পরিমাণ লম্বা হয়েছে, এই ছোট এল, ছোট এল পরিমাণ এটা লম্বা হয়ে গেছে, ছোট এল পরিমাণ এটা লম্বা হয়ে গেছে, মানে এটার বিকৃতি হয়েছে। তাহলে বিকৃতি কত হয়েছে? বিকৃতি বিকৃতি আমরা দেখতেছি ছোট এল বাই বড় এল, একক দৈর্ঘ্যে যতটুকু দৈর্ঘ্য বাড়ছে। তাহলে এরা বলা হয়েছে পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটা খুবই একটা কমন সেন্স না? চিন্তা করে দেখো, যত বেশি পীড়ন দিব, যত বেশি টানবো, পীড়ন বেশি মানে টান বল বেশি দিচ্ছি, তাই না? একক ক্ষেত্রফল হবে টান বল বেশি দিচ্ছি, তত কি এটা লম্বা বেশি হবে? জোরে টান মারলে তো বস্তু লম্বাও বেশি হবে। তো এটাই তো কমন সেন্স, যত পীড়ন দিব
তত বিকৃতি হবে, তবে সেটার জন্য কন্ডিশন অ্যাপ্লাইড স্থিতিস্থাপক সীমার মাঝে। কজ টানতে থাকলে লম্বা হবে ঠিক আছে, বাট একটা সময় যেহেতু ছিঁড়েও যাবে, ছিঁড়ে গেলে তখন তো আর এই সূত্র কাজ করবে না। দ্যাটস ওয়াই স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন বিকৃতির সমানুপাতিক। ফাইন, তাহলে এখান থেকে একটা সমীকরণ ডিরাইভ করা যায়। দেখো যে আমরা এটা লিখতে পারবো পীড়ন ইকুয়ালস টু একটা ধ্রুবক লাগবে। ওকে ফাইন, সেই ধ্রুবকটা এখানে আমরা বসাই দিলাম কে। ওকে, বিকৃতি। তাহলে এই কে কে আমরা বলবো পীড়ন বাই বিকৃতি। তার মানে আমরা বুঝতেছি পীড়ন এবং বিকৃতির অনুপাত একটা ধ্রুবক। পীড়ন এবং বিকৃতির অনুপাত সবসময় একটা ধ্রুবক। এই ধ্রুবককে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবককে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবককে আমরা বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবককে আমরা বলতেছি স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাকে আমরা বলবো হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে ক্লিয়ার? ফাইন, এটাকে আমরা বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। ফাইন, এখন আমরা এই সূত্র সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই সূত্র সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যে কোনো ধরনের পীড়নকে বিকৃতি দ্বারা ভাগ করলে সেটা অবশ্যই ধ্রুবক হবে। এখন যদি দৈর্ঘ্য বিকৃতি দ্বারা ভাগ করি সেই গুণাঙ্ককে আমরা বলি ইয়ং এর গুণাঙ্ক। যদি আমরা এটা নেই, এই সূত্রটি এই পাশটাতে খেয়াল করো, যদি আমরা এটা লিখি যে পীড়ন এফ বাই এ, আমরা জানি পীড়ন ইকুয়ালস টু এফ বাই এ, আর এখানে দৈর্ঘ্য বিকৃতি আমরা নিয়েছি। দেখো এটা কেমন বিকৃতি? দৈর্ঘ্য বিকৃতি। এটা কেমন বিকৃতি? দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে যদি আমরা দৈর্ঘ্য বিকৃতি নেই, এতটুকু পীড়নে এতটুকু দৈর্ঘ্য বিকৃতি হয়েছে এফ এ বাই এল, তাহলে তখন এই যে গুণাঙ্ককে, এটাকে আমরা বলি ইয়ং এর গুণাঙ্ক। দৈর্ঘ্য বিকৃতি বসাইলে তখন আমরা এটাকে বলি হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। দৈর্ঘ্য বিকৃতি বসাইলে তখন আমরা এটাকে বলছি ইয়ং এর গুণাঙ্ক। ওকে, এইটাকেই আমরা বলবো ইয়ংস মডুলাস বা ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক। ওকে ফাইন, ইয়ং এর গুণাঙ্ক। ওকে আচ্ছা, তাহলে দেখো ইয়ং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়ালস টু কি লেখা যাবে? ওয়াই ইকুয়ালস টু লেখা যাবে, এই এল উপরে আসবে এফ এল বাই এ এল। হ্যাঁ, এফ এল বাই এ এল, এফ এল বাই এ এল, এফ এল বাই এ এল। ওকে আচ্ছা ফাইন, এফ এল বাই এল এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। সো এটা এইভাবে নর্মালি তো বুঝতেছই যে পীড়নকে বিকৃতি দ্বারা ভাগ করলেই হয়। পীড়নকে বিকৃতি দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব ইয়ং এর গুণাঙ্ক। ওকে, এটা মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটাও তোমরা ইউজ করতে পারো। এফ এল এ হচ্ছে ফাউল লিগ, আর এল এ হচ্ছে, তাই না, এল এ কি হয়? তো যাই হোক, ফাউল লিগ আর এল এ হচ্ছে গিয়ে ওইটা যেটা ফাউল লিগ আর কি। আচ্ছা ফাইন, টান বল ত্বরণ হয় না? টান বলে ত্বরণ হয় না রাফি ইসলাম, টান বলে ত্বরণ হয় না। টান বল দুই দিকে যদি সমান বলে কাজ করে তাহলে এটা বস্তুর ত্বরণ হয় না। টান বলে বস্তুর আকার চেঞ্জ হয়, ভিতরের অবস্থা চেঞ্জ হয়, স্ট্রাকচারাল প্রপার্টি চেঞ্জ হয়, তার স্ট্রাকচার চেঞ্জ হয়, বাট বস্তুর ত্বরণ সৃষ্টি হয় না। ত্বরণ হচ্ছে বাহ্যিক ব্যাপার, আর টান বল হচ্ছে ইন্টারনাল ব্যাপার। অভ্যন্তরীণ বল হচ্ছে টান বল, মানে বস্তুর অণুগুলোর মধ্যে গ্যাপ বেড়ে যাচ্ছে। বাট আর বাহ্যিক বল বলতে বোঝায় যার জন্য বস্তুটা গতিশীল হচ্ছে। বুঝতে পারছো নিশ্চয়ই? পীড়ন বিকৃতির গ্রাফ কি আয়তাকার পরাবৃত্ত হবে না আয়তাকার? এখনই আমি দেখাবো এটা, ঠিক আছে, এখনই আমি দেখাচ্ছি। দেখো ফাইন, তাহলে এটার একক কি হবে? দেখো এল বাই এল, দৈর্ঘ্য কাটা, এফ বাই এ। দেখো এইটার কোনো একক নাই, সোজা কথা এইটার কোনো একক নাই, উপরেরটার একক আছে। তাহলে উপরেরটার একক যা, পীড়নের একক যা, ইয়ং এর গুণাঙ্কের এককও তাই। ইয়ং এর গুণাঙ্কের একক নিউটন পার মিটার স্কোয়ার, চাপের এককের মতো, নিউটন পার মিটার স্কোয়ার। ওকে ফাইন, তো আমরা ইয়ং এর গুণাঙ্ককে এটা জানলাম। এই সূত্র ইউজ করে আমরা অনেক টাইপের অঙ্ক করব। এই সূত্র ইউজ করে আমরা অনেক টাইপের অঙ্ক করব। এই কমেন্ট করে না দুষ্টু ছেলে পান, সুন্দর টেকনিক। ফাউল লিগ নিচে এ এল দ্বারা যেটা হয় আর কি। আচ্ছা ফাইন, তো গেল এটা।
তো আমরা এই সূত্র বুঝে গেছি। এবার চলো আমরা গ্রাফটা দেখে নিই, পীড়ন বিকৃতির গ্রাফটা একটু দেখে নিই। স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন বিকৃতির গ্রাফ কেমন হবে। হ্যাঁ, তো দেখতেছো পীড়ন সমানুপাতিক বিকৃতি, মানে এখানে ইয়ং এর গুণাঙ্ক আছে, সঙ্গে বিকৃতি আছে। হ্যাঁ, সঙ্গে বিকৃতি আছে। সো আমরা এই সম্পর্ক জেনে ফেলছি। হ্যাঁ, পীড়ন ইকুয়ালস টু ইয়ং এর গুণাঙ্ক ইন্টু বিকৃতি। ওকে ফাইন। তাহলে এটা কিসের গ্রাফ? এটা y ইকুয়ালস টু mx টাইপের গ্রাফ, তাই না? এটা y ইকুয়ালস টু mx টাইপের গ্রাফ, এটা y ইকুয়ালস টু mx টাইপের গ্রাফ। ওকে ফাইন। এইখানে হচ্ছে গিয়া আমরা x অ্যাক্সিসে কি নিব? x অ্যাক্সিসে নিব হচ্ছে গিয়া বিকৃতি। হ্যাঁ, x অ্যাক্সিসে আমরা বিকৃতি নিলাম, y অ্যাক্সিসে আমরা নিলাম পীড়ন। তাহলে দেখো তো এটাকে এভাবে লেখা যায়, ডেফিনেটলি এভাবে লেখা যায়। ওকে, পীড়ন হচ্ছে y অ্যাক্সিসে, এই ওয়াইটাকে আমরা বলবো এম, ধ্রুবকটা এটাই তো ধ্রুবক, এটা তো কনস্ট্যান্ট, ইয়ং এর গুণাঙ্ক বা ইয়ং এর গুণাঙ্ক, আর বিকৃতিকে আমরা ধরলাম এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তার মানে বুঝতেছো এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা, 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 এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা। তবে এই সম্পর্ক কখন আমরা এটা দেখছি? এই সম্পর্ক স্থিতিস্থাপক সীমার মাঝে, স্থিতিস্থাপক সীমার মাঝে, স্থিতিস্থাপক সীমার মাঝে, স্থিতিস্থাপক সীমার মাঝে, এটা যখন তখন না, শুধুমাত্র স্থিতিস্থাপক সীমার মাঝে। ওকে ফাইন। তার মানে স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন বিকৃতির সমানুপাতিক। আচ্ছা ফাইন। তাহলে এইখান থেকে আমরা এটা বুঝতেছি এই গ্রাফের ঢালটাই কি হবে? ইয়ং এর গুণাঙ্ক। দেখো এই গ্রাফের ঢালটাই কিন্তু ইয়ং এর গুণাঙ্ক, এই গ্রাফের ঢালটাই হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক। তাহলে এই গ্রাফের ঢাল কি হবে? দেখো এই গ্রাফের যে ঢাল স্থিতিস্থাপক সীমার মাঝে, মনে করো এইটুকুই স্থিতিস্থাপক সীমা, এরপরে কিন্তু ঘটনা এলোমেলো হবে। এরপরে দেখা যাবে গ্রাফটা এরকম এরকম হয়ে গেছে, এরপরে এরকম এলোমেলো দেখা যায় ব্রেকডাউন রিজিয়নের পরে। সো ওইটা আমাদের উপযোগ্য বিষয় না। কিছু কিছু বইয়ে এখানেও আলোচনা করছে এইখানে এসে কি হয়, এইখানে এসে কি হেনতেন, ওগুলো আলোচনার বিষয় না, বইয়ে আজাইরা লিখে রাখছে, ওখান থেকে কিছু আসবে না। ফাইন, সীমার মধ্যে সমানুপাতিক। আচ্ছা, সো এই গ্রাফের যে ঢাল, ঢাল দ্বারাই তো এম বুঝায়, এম ইকুয়ালস টু কি? ট্যান থিটা। তো এখানে যদি কোনটা থিটা করে, এখানে যদি এই কোনটা থিটা হয়, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি আসবে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, ট্যান থিটা ইকুয়ালস টু এইটা, এইটা মানেই তো পীড়ন, ওয়াই অক্ষ, আর নিচে কি? বিকৃতি, তাই না? এটা ঢালটাই তো ইয়ং এর গুণাঙ্ক, এই গ্রাফের ঢালই কিন্তু ইয়ং এর গুণাঙ্ক। দেখতে পাচ্ছ ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তো এটা তো ওয়াই অক্ষ যেটা হচ্ছে পীড়ন, আর এটা এক্স অক্ষ যেটা হচ্ছে বিকৃতি। তাহলে এই গ্রাফ দিয়ে যদি ছোট একটা এমসিকিউ দেয়, নিশ্চয়ই তোমরা সবাই পারবা। কিরকম এমসিকিউ আসতে পারে? তোমাদেরকে বললো যে এই গ্রাফের এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে ইয়ং এর গুণাঙ্ক বের করো, tan 60 ভ্যালুটাই ইয়ং এর গুণাঙ্ক হবে। ঠিক আছে ফাইন। আচ্ছা, তারপরে এই কোণটা বলে দিল 60 ডিগ্রি, আর বললো পীড়ন হচ্ছে গিয়া 0.2, তাহলে বিকৃতি হচ্ছে 0.2, তাহলে পীড়ন বের করো। ঠিক আছে, সো ফুলি সবাই এই সম্পর্কটা মনে রাখবে। এখান থেকে এমসিকিউ এখন অবধি কোথাও আসে নাই, বা টেকনিক্যালি আমরা নিশ্চয়ই সবাই এটা ধরতে পারছি, ডেফিনেটলি টেকনিক্যালি এটা আমরা ধরে ফেলছি। ওকে, টানবল দুই পাশে দুই রকম হলে ত্বরণ হবে। হ্যাঁ, টানবল দুই পাশে দুই রকম হলে ত্বরণ হবে, এরকম অঙ্কই আমার আছে, ইয়ং এর গুণাঙ্কের উপরে আমরা এরকম অঙ্কই করব, টেনশনের কোনো কারণ নাই। বুঝতে পারছি ভাইয়া, ভেরি গুড, তরুণ দল বলছো। মাস্টুর ভাইয়া এক ভিডিওতে দেখাইছে, হ্যাঁ 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 হ্যাঁ, মাস্টুর বলতেছিল একটা ভিডিওতে, আমি এটা দেখেছি। ওকে, আমিও এটা দেখেছি, মাস্টুর এটা বলতেছিল। ফাইন, আচ্ছা, সো গেল এটা। তো মাস্টুর হচ্ছে কি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একটা সময় উদ্ভাসে পড়াইতাম আর কি, তো আমার আবার ব্যাচমেটও ভার্সিটির। আচ্ছা, তো এরকম ব্যাপার স্যাপার আমাদের ভিতরে কমন আছে আর কি। আচ্ছা, তো গেল, ফাইন। সো এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি। তো এবার আসলে দুই একটা অঙ্ক করি। হ্যাঁ, দুই একটা, আমরা ইয়ং এর গুণাঙ্ক সূত্রটা শিখলাম, তো এটা নিয়ে দুই একটা অঙ্ক করি। ওয়াই ইকুয়ালস টু ফাউল লিগ এ এল। আচ্ছা, সো এবার দেখো এর উপরে অনেক টাইপের অঙ্ক হয়, সোজা অঙ্কটা দিয়েই আমরা শুরু করছি, সব টাইপের অঙ্কই আমরা দেখবো আজকে ক্লাসে, আরও কয়েকটা অঙ্ক আমরা দেখে রাখি আপাতত। ওকে, আচ্ছা, সো এখানে আমরা দেখতেছি যে একটা তার আমরা ঝুলাইছি। হ্যাঁ, একটা তার আমরা এখানে ঝুলাই দিছি, একটা তার ঝুলাই দিছি, এবং এর সঙ্গে একটা ভর যুক্ত করে দিছি।
এবং যে ভরটা যুক্ত করছি ওটা 250 কেজি, এটা হচ্ছে 250 কেজি একটা ভর আমরা এখানে ঝুলাই দিছি। ফাইন। এখন তারের দৈর্ঘ্য বলা আছে, তারের দৈর্ঘ্য 2 মিটার, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 মিলিমিটার স্কোয়ার, 4 মিলিমিটার স্কোয়ার এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন এই তারের উপরে হচ্ছে গিয়া এত কেজি আমরা ঝুলাই দিছি। ওকে ফাইন। এত কেজি ঝুলাই দেওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এর দৈর্ঘ্য কিছুটা বেড়ে গেছে, ভর এত ভর যুক্ত করায় যুক্ত করায় যুক্ত করায় এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার বৃদ্ধি পায়, 25 সেন্টিমিটার বৃদ্ধি পায়, এর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার বৃদ্ধি পায়। আমাদের কাছে জিজ্ঞাসা করছে এইটার ইয়ং এর গুণাঙ্ক কত, এইটার ইয়ং এর গুণাঙ্ক কত সেটা বের করতে হবে। খুব সোজা, একদম সহজতম অঙ্ক, এই সূত্রটা এটা বসাইলেই অঙ্ক শেষ। তাহলে ওয়াই ইকলস টু এফ, এফ ইকলস টু কত হবে বুঝতেই পারতেছো, এইখানে যে টেনশন ফোর্সটা কাজ করবে, যে টান বলটা কাজ করবে সেটা এমজি এর সমান, এমজি ওরে টান মারবে, দেয়ালও তখন ওই বলেই ওরে টানবে, দ্যাটস ওয়াই টানাটানি খেয়ে যাবে, দেয়ালে ঝুলানো দেখে টান খাবে সে। ওকে ফাইন। সো বুঝতেছে এমজি এখানে কাজ করবে এমজি। ওকে এমজি, এখানে এমজি এল এ এল। এবার ডেটা বসাবো আমরা, এম এর ভ্যালু 250, জি এর ভ্যালু 9.8। আচ্ছা, সো এল এটার আদি দৈর্ঘ্য কত 2 মিটার, আদি দৈর্ঘ্য 2 মিটার। ফাইন, এটা আদি দৈর্ঘ্য 2 মিটার। আচ্ছা, এ এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 মিলিমিটার স্কোয়ার। ওকে 4 মিলিমিটার স্কোয়ার, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আমরা জানি 1 মিলিমিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, সো মিলিমিটার স্কোয়ার, দ্যাটস ওয়াই 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কত 25 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারকে মিটারে আনতে হলে 10 টু দি পাওয়ার মাইনাস 2 দ্বারা গুণ করতে হয়, এটা গুণ করলেই আমরা ইয়ং এর গুণাঙ্ক নিউটন পার মিটার স্কোয়ারে পেয়ে যাব। তাহলে ইয়ং এর গুণাঙ্ক আসবে আচ্ছা ফাইন, তাহলে এখানে ইয়ং এর গুণাঙ্ক আসছে y ইকুয়ালস টু 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এইটা আমরা সবাই বুঝতে পারছি, এটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে চলো আরেকটা অঙ্ক করি, এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। হ্যাঁ, তো এইবার যেটা বলছে দেখো, এইবার যেটা বলছে এটা একটা তার, একটু আগে যে কোশ্চেনটা করছিলাম মনোরুল আলম, এটা আমাদের অঙ্কের মধ্যেই ছিল, সেটাই আমরা এখন দেখব। সেটা হচ্ছে যে এই যে একটা তার আছে, এই তারটার দৈর্ঘ্য বলা আছে, এই তারটার দৈর্ঘ্য হচ্ছে গিয়া 4 মিটার, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে যেটা হচ্ছে 3 মিলিমিটার স্কোয়ার। ওকে আচ্ছা, এখন ওকে, এবং এই তারের ইয়ং এর গুণাঙ্ক বলা আছে 2 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, এটা বলা আছে। এখন যে কাজটা করছে সেটা হচ্ছে এই তারের উপরে দুই দিকে দুইটা টান দিছে, এই দিকে একটা টান দিছে 8 নিউটন বলে, আর এই দিকে একটা টান দিছে 10 নিউটন বলে। হ্যাঁ, দুই দিকে দুইটা ভিন্ন বলে টান দিছে, একদিকে 8 একদিকে হচ্ছে 10, একদিকে 8 এবং একদিকে 10। ওকে ফাইন, ভেরি গুড। আচ্ছা, একদিকে 8 একদিকে হচ্ছে 10। এখন আমাদের কাছে জানতে চাইলো এর দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো, এই ডেটা দেওয়া আছে, তারটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো, দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো, তারটির 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 দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো। ওকে ফাইন, তারটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো, কতটুকু দৈর্ঘ্য বাড়ছে।
সোজা কথা এই ছোট এল বের করতে হবে, দৈর্ঘ্য কতটুকু বাড়ছে। ফাইন, সূত্র তো খুবই সোজা, আমরা এটা সবাই জানি, ওয়াই ইকুয়ালস টু এফ এল বাই এল, ওয়াই ইকুয়ালস টু ফাউল বাই এল, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের বের করতে হবে হচ্ছে গিয়া এই ছোট এল, আমাদের বের করতে হবে এই ছোট এল। তাহলে এই ছোট এল যদি বের করতে হয়, ছোট এল ইকুয়ালস টু এফ এল বাই এ ওয়াই, এফ এল বাই এ ওয়াই, এফ এল বাই এ ওয়াই। এখন আমরা এই ছোট এলটাকে বের করতে যাচ্ছি, ঠিক আছে? এই ছোট এলকে বের করতে যাচ্ছি, সব ডেটা দেওয়া আছে, খেয়াল করো সব ডেটা দেওয়া আছে। এর ভ্যালু বলা আছে অঙ্কে, কত বলা আছে? 3 মিলিমিটার স্কোয়ার, 3 মিলিমিটার স্কোয়ার, এটাই লাস্ট অঙ্ক, আর 2 মিনিট। দেখো 3 মিলিমিটার স্কোয়ার মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6, দেন ইয়ংয়ের গুণাঙ্ক বলা আছে 2 10 টু দি পাওয়ার 11, এল আদি দৈর্ঘ্য কত মিটার? 4 মিটার। তাহলে এই অঙ্ক করতে হলে শুধু একটা ইনফরমেশন দরকার, সেটা হচ্ছে এফ এর মান কত। মান তো দুইটা দিয়ে রাখছে, মনে রাখবা এরকম কেস থাকলে, এরকম কেস থাকলে, এরকম কেস থাকলে আমরা এফ এর মান নিব ছোট মানটি, এরকম কেস থাকলে এফ এর মান নিব ছোটটি, এফ এর ছোট মান নিব, এফ এর ছোট মান নিব, এফ এর ছোট মানটা নিব, ছোট মানটি নিব, এফ এর ছোট মানটি নিব, হ্যাঁ সব থেকে ছোট যে মান সেই মানটা নিব। এখানে 10 এবং 8 আছে, তাহলে কত নিব? নিব হচ্ছে কি 8, এখানে নিব 8, এখানে নিব 8। আগে বলে নিলাম করব কি কাজ, আগে বলে নিলাম এফ এর ছোট মানটি নিব। এখন কথা হচ্ছে দুটো যদি সমান থাকে, সমান থাকলে তো সমান, একটা নিলেই হলো, ওকে? যদি ছোট বড় থাকে ছোটটা নিব, ছোটটা নিব কেন? আমরা জানি এই এফ হচ্ছে টান বল, অলরেডি আমি এটা ব্যাখ্যা করছি। তো খেয়াল করে দেখো এই যে বস্তুটা আছে, এই যে বস্তুটা আছে, এই বস্তুতে আমি এই দিকে দিয়েছি 8 নিউটন বল, এই দিকে দিয়েছি 10 নিউটন বল। 10 নিউটনকে ভেঙে এভাবে লেখা যায় 8 নিউটন প্লাস 2 নিউটন, তাহলে তো 10 নিউটন। তাহলে এবার এটা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই দিকের 8 আর এই দিকের 8 সমান সমান, এরা দুইজন এই দুইটাকে টানাটানি করতেছে, এই দিকের 8 আর এই দিকের 8, এরা দুজনে মিলে এখানে টান বল হচ্ছে 8 নিউটন। বুঝতেছো? এই 8 এই 8 দুইটাকে টানাটানি কইরা বস্তুর বিকৃতি ঘটাচ্ছে, মানে এই 8 নিউটন বিকৃতি সৃষ্টিকারী বল। আর এই জায়গাতে, এই জায়গাতে যে আমরা 2 নিউটন দেখতেছি, এই জায়গাতে যে আমরা 2 নিউটন বল দেখতেছি, এই 2 নিউটন বল বস্তুকে ত্বরণ দিচ্ছে, সামনের দিকে ত্বরণ দিচ্ছে, ত্বরণ সৃষ্টি করে, ত্বরণ সৃষ্টি করে, ত্বরণ সৃষ্টি করে। এই 2 নিউটন বল ত্বরণ সৃষ্টি করে, মানে বস্তুটা লম্বা হইতে হইতে একটু সরে যাবে, বস্তুটা লম্বা হতে হতে একটু সরে যাবে। নিশ্চয়ই বুঝতে পারতেছো? ঠিক আছে, তাহলে অবশ্যই সবার কাছে এটা ক্লিয়ার। দেখো এই 8 8 টান টান করে, আর এই 2 এক্সট্রা যে থাকে ওই সাইডে, এই জন্য বস্তুটা এই দিকে এই 2 নিউটন বলের জন্য একটা ত্বরণ পায়। বাট ত্বরণ দিয়ে তো আমার কাজ নাই, এখানে লাগবে আমার হচ্ছে বিকৃতি করার যে বলটি আছে সেটি। তাহলে এটা করলে আমাদের আনসারটা আসবে হচ্ছে গিয়ে, আনসারটা আসবে হচ্ছে গিয়ে 8 ইন্টু 4 ডিভাইডেড বাই 3 10 টু দি পাওয়ার -6 ইন্টু 2 10 টু দি পাওয়ার 11। এটা সলভ করলে আমাদের এখানের আনসারটা হবে, এখানের আনসারটা হবে, আচ্ছা এটার আনসার আসবে হচ্ছে 53.3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। হ্যাঁ, এত হচ্ছে আমাদের আনসার, এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ভেরি গুড। বা এটাকে এটাও লেখা যায় এক্স্যাক্টলি 5.33 ইন্টু 10 টু দি পাওয়ার -5। ওকে, আচ্ছা এত মিটার আনসার। সলভ, সবাই নিশ্চয়ই বুঝছি। সো একটা অঙ্ক এইচএসসি পরীক্ষায় খুব ক্লিশে, যে কোন বস্তুটি বেশি স্থিতিস্থাপক, এরকম একটা অঙ্ক বারবার আসে। লেটস সে এরকম বস্তু দিয়ে বলবে রবার এবং ইস্পাতের মাঝে কার স্থিতিস্থাপকতা বেশি, এটা খ নাম্বারে আসে। রবার ও ইস্পাতের মাঝে, ইস্পাতের মাঝে, ইস্পাতের মধ্যে, মধ্যে কার, এটা অনেকবার আসছে, মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, কোনটি বেশি স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। ওকে ফাইন, কোনটি বেশি স্থিতিস্থাপক? আনসার হবে ইস্পাত, আনসার হবে ইস্পাত। কোনটি বেশি স্থিতিস্থাপক? ইস্পাত বেশি স্থিতিস্থাপক। হ্যাঁ, ইস্পাত বেশি স্থিতিস্থাপক, ইস্পাতটা বেশি স্থিতিস্থাপক হয়। হ্যাঁ, ইস্পাত বেশি স্থিতিস্থাপক। ওকে, রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? সেটা হবে ইস্পাত বেশি স্থিতিস্থাপক।
ওকে ফাইন। সো কেমনে বুঝবো? মনে রাখবা যার স্থিতিস্থাপক ইস্পাত, স্টিল, ওকে দ্যাটস আ ইয়েস। আর রবার, এই যে আর, ওকে রাবার, মনে রাখবা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি। যদি কখনো তোমাদেরকে বলে দুইটা বস্তুর মধ্যে নর্মাল একই পীড়ন দুইটাতে দিলে দেখবা রবার সহজেই লম্বা হয়ে গেছে, বাট ইস্পাত শক্ত সহজে লম্বা হয় নাই। তো আমরা তো জানি যে যার মানে হচ্ছে একই বল দেওয়ার পরও সহজে লম্বা হয় নাই, মানে তার অবস্থা ধরে রাখার প্রবণতা বেশি, দ্যাটস ওয়াই সেটা বেশি স্থিতিস্থাপক। তো এইরকম অঙ্ক এইচএসসি পরীক্ষাতে আসবে, দুইটা বস্তু দিয়ে বলবে কোনটি বেশি স্থিতিস্থাপক। কেমনে বের করবা? দুইটার ইয়ংয়ের গুণাঙ্ক বের করবা, প্রথম বস্তুর ইয়ংয়ের গুণাঙ্ক, দ্বিতীয় বস্তুর ইয়ংয়ের গুণাঙ্ক, যেইটার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি সেইটা তত বেশি স্থিতিস্থাপক। মনে রাখবা যার ইয়ংয়ের গুণাঙ্ক যত বেশি সেইটা তত বেশি স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে স্থিতিস্থাপকতা ইয়ংয়ের গুণাঙ্কের সমানুপাতিক, সোজা কথা। ওকে ফাইন। যার ওয়াই এর মান যত বেশি সেটা তত বেশি স্থিতিস্থাপক হবে। সো ডান অ্যান্ড ডাস্টেড। ওকে, আজকে ক্লাস এতটুকুই, এবং তোমাদেরকে বলে দিচ্ছি নেক্সট দিন আমরা 12টায় ক্লাসে আসবো, একদম শার্প 12টার সময় ইনশাল্লাহ ক্লাসে থাকবো। ডুয়ারডাই 3.1 যারা আসো 12টার সময় আমাদের ক্লাসটা হবে। তো রোজার দিন সকালে আমি একটু ঘুমাইতাম, ওটাও স্যাক্রিফাইস করে দিলাম তোমাদের জন্য। সো 12টার সময় আমাদের নেক্সট ক্লাসে তোমরা সবাই থাকবে, ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাস এতটুকু। আল্লাহ হাফেজ, বাই, লাভ ইউ, বাই, টেক কেয়ার, বাই বাই বাই।